হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা সোশিওলজি অনার্স নিয়ে পড়ছো তাদের সেকেন্ড সেমিস্টারের CC-3 সিলেবাস। এবং তোমরা জানো, তোমরা যদি আমার আগের ফার্স্ট সেমিস্টারের ভিডিওগুলো দেখে থাকো বা অন্যান্য ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে যে আমি সিলেবাসের সঙ্গে সঙ্গে আমি বইটাও বলে দেবো, অর্থাৎ কোন বই থেকে তোমরা টোটাল সব টপিকগুলো পেতে পারো, কোন অর্থাৎ এক পার্টিকুলার কোনো একটা বই যে বইটাতে সব টপিকগুলো পাবে। আমি তেমন দুটি বইয়ের নাম আজকে বলে দেবো যে বইগুলো থেকে তোমরা হেল্প নিতে পারো। এছাড়াও তোমাদের ইন্টারনেট ফেসিলিটিস প্রত্যেকের কাছেই আছে। ওয়েবসাইটে তুমি এই টপিক দিয়ে যদি সার্চ করো অনেক PDF পেয়ে যাবে। বাংলা PDF হয়তো পাবে না, ইংলিশ PDF পাবে, কিন্তু অনেক স্টাডি ম্যাট পেয়ে যাবে। অর্থাৎ স্টাডি ম্যাট নিয়ে কোনো সমস্যার কিছু নেই। তো আজকে চলো আলোচনা করে নিই সিলেবাস, তারপর আমরা আলোচনা করব যে কি কি বই, কোন কোন টপিকগুলো তোমরা এখান থেকে পড়বে। এবং এবছরে বিশেষ করে তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তো এই বছরের এক্সামের জন্য তোমরা কোন কোন টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দেবে বা কোন কোন কোশ্চেনগুলো আসার মতো আমি সেইগুলো কিছু বলে দেবো। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের রুটিন তো এখনও দেয়নি আমি যতটা জানি, কিন্তু আশা করছি এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের সামনের যে পরীক্ষাটা আসতে চলেছে তার জন্য অবশ্যই হেল্পফুল হবে। এছাড়াও তোমরা সিলেবাসের ওভারঅল একটা ধারণা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 2, যেটা আমরা কোন পেপারের মধ্যে পড়ছি, CC-3। আর যারা প্রথমেই বলে রাখি, যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সোশিওলজি নিয়ে যদি এগোতে চাও বা সোশিওলজি সম্পর্কিত কোনো হেল্প যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটা খুব কার্যকরী আমার মনে হয়। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করতে। চলো প্রথম যে টপিক দেখো, ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 2তে তোমরা যেটা পড়বে, আমি এগুলো আর বললাম না, ঠিক আছে, এগুলো তোমরা জানো। ক্রেডিট 6, নাম্বার অফ ক্লাসেস 50, এগুলো তোমরা সিলেবাসে দেখে নিয়েছো। আমি যেগুলো বলবো, যেগুলো তোমরা সিলেবাসে দেখেছো অথচ বুঝতে পারোনি সেগুলো। তো সেখানে কি দেখবে, প্রথমে দেখো খুব বেসিক টপিক ফার্স্ট সেমিস্টারে পড়েছো, এখানেও সেই বেসিক টপিকের দ্বিতীয় পার্ট পড়ছো, ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড কিংশিপ, পরিবার, বিবাহ, আত্মীয়তা। আমি এই বিষয়টাকে ঠিক এমনভাবে যদি আমরা সাজাই তাহলে দেখো বুঝতে পারবে যে কিভাবে আমরা পড়ব। পরিবার, বিবাহ, আত্মীয়তা, তাই তো? দেখো পরিবার গঠন হচ্ছে একটা বিবাহ নামক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, এবং সেই বিবাহের মধ্য দিয়ে কিন্তু আত্মীয়তা গঠিত হচ্ছে। আত্মীয়তা আমরা দেখতে পাই কি, বিবাহ সূত্রে আত্মীয় হয় এবং রক্ত সম্পর্কিত আত্মীয় হয়, তাই তো? আমরা বাই ব্লাড লিখে দিলাম এখানে। তো এই তিনটি বিষয় খুব বেসিক জায়গা আমাদের সোসাইটি। হ্যাঁ, তো সে বেসিক জায়গার কি দেখবে, নেচার দেখব, তিনটেরই নেচার দেখব, পরিবার, বিবাহ, আত্মীয়তা, টাইপস দেখব এবং চেঞ্জেস। সবথেকে গুরুত্বপূর্ণ এই যে তিনটি বিষয়ের কথা আমরা পড়লাম বা তিনটি ইনস্টিটিউশনের কথা বলছি, এগুলোর কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন আসছে বা পরিবর্তিত হচ্ছে প্রতি মুহূর্তে। কারণ কি, আমাদের সোসাইটি স্ট্রাকচার তো চেঞ্জ হচ্ছে, কাঠামো চেঞ্জ হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন দিকে পরিবর্তন ঘটাচ্ছি। একই সঙ্গে এগুলো তো আমাদের সোসাইটির একটা পার্ট। তো আমরা এই ইনস্টিটিউশনগুলোকেও কিন্তু পরিবর্তিত হতে দেখছি। ওকে, তো এই যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জেস আসছে এবং কিসের হাত ধরে, অল্টারনেটিভ কিছু, অল্টারনেটিভ টু ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ, ফ্যামিলি এবং ম্যারেজের অল্টারনেটিভ কিছু আসছে। ডার্ক সাইড অফ ফ্যামিলি কি, সেটাও আমরা দেখব। অর্থাৎ এখানে দেখো যে ওভারঅল তোমার এই তিনটি কনসেপ্টের নেচার, টাইপ, চেঞ্জেস এবং অল্টারনেটিভ হিসেবে আসছে কী কী বিষয় এবং কেন পরিবর্তন হচ্ছে। বিবাহের পরিবর্তন কেন হলো, ফ্যামিলি বা আমাদের পরিবারের যে কাঠামো, আমরা পরিবারের যদি একদম ট্র্যাডিশনাল যে স্ট্রাকচার সেটা যদি দেখি, যে যৌথ পরিবার কেন ভেঙে গেল, কেন একক পরিবারে আসলো, একক পরিবারের কনসেপ্ট থেকে এখন নতুন কি আসছে, এক্সটেন্ডেড ফ্যামিলি কাকে বলে, এক্সটেন্ডেড ফ্যামিলি কনসেপ্টটা কেন আসলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা চেঞ্জেস পড়তে গিয়েই দেখব। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসে যে যৌথ পরিবারের ভাঙনের কারণ। তোমরা এটা কিন্তু দেখে রেখো, যৌথ পরিবারের ভাঙনের কারণ। ওকে, আর একটা হচ্ছে চেঞ্জিং, এটা আবার একইভাবে অন্যরকমভাবে দেয় অনেক সময়, চেঞ্জিং ফেস অফ ফ্যামিলি, চেঞ্জিং ফেস অফ ফ্যামিলি। ওকে, তো এমনভাবেও কিন্তু দেয়। আবার কি আরেকটা বিষয় আসে যে বর্তমান সময়ে বিবাহের ধরনের ক্ষেত্রে কি পরিবর্তন এসছে। অর্থাৎ তোমরা টার্গেট রাখবে যে
পরিবর্তনটা কেন এসছে, পরিবর্তনগুলোকে বেশি দেখার, কারণ পরিবর্তনগুলো থেকেই কিন্তু বেশি প্রশ্ন এখন দিচ্ছে এই সময়ের পরিপ্রেক্ষিতে। এডুকেশন অ্যান্ড ইকোনমিক লাইফ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক লাইফ কীভাবে দেখছি দেখো, এখানে কিছু স্কুলিংয়ের কিছু থিওরি আছে, থিওরি অফ স্কুলিং, সেখানে দেখবো আমরা এডুকেশন অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, এডুকেশন অ্যান্ড কালচারাল রিপ্রোডাকশন টেকনোলজি, ওয়ার্ক ফোর্সেস, টেলারিজম অ্যান্ড ফোর্টিজম, এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেলারিজম অ্যান্ড ফোর্টিজম, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার মতো, তোমরা এই পার্টটা কিন্তু দেখে রেখো। তবে আমি যে বই দুটো বলবো সেই বই দুটোতে তোমরা কিন্তু বিশেষ করে এডুকেশন আর ইকোনমিক লাইফের এই পার্টটা কিন্তু পাবে না, খুব অল্প। এডুকেশনের জাস্ট বেসিক জায়গাটা, যেখানে কিন্তু এই থিওরিটা পাবে না, টেলারিজম ফোর্টিজম, হ্যাঁ, এই থিওরিটা কিন্তু তোমরা পাবে না। তো এটার জন্য তোমরা কিন্তু একটু অনলাইনে সার্চ করে নেবে, এটার বাংলা বইয়ে কিন্তু তোমরা পাবে না, আমি যে বই দুটো বলবো সেই বই দুটোর মধ্যে। চলো, রিলিজিয়ান অ্যান্ড এথনিসিটি, ডেফিনেশন, অরিজিন, ফাংশনস অফ রিলিজিয়ান, সায়েন্স অ্যান্ড ম্যাজিক, সেকুলারাইজেশন, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, এথনিসিটি। দেখো, রিলিজিয়ান অ্যান্ড অরিজিন, ডেফিনেশন অ্যান্ড অরিজিন, ডেফিনেশন সংজ্ঞা, অরিজিন উৎপত্তি, অর্থাৎ এখানে ধর্মের যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ তোমাদের সেটা দেখতে হবে, যে ধর্মের সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কী আছে, এবং ধর্মের তো কিছু ফাংশন থাকে, অর্থাৎ ধর্মের কার্যাবলী কী, ওকে, এবং ধর্মের সঙ্গে আমরা দুটি বিষয় খুব রিলেট করি, একটা হচ্ছে রিলিজিয়নের সঙ্গে সায়েন্স, আরেকটা হচ্ছে রিলিজিয়নের সঙ্গে ম্যাজিক, অর্থাৎ ধর্মের সঙ্গে বিজ্ঞানের কী সম্পর্ক আর ধর্মের সঙ্গে জাদুবিদ্যার কী সম্পর্ক, ওকে, আমরা এই দুটো কিন্তু খুব দেখি, এবং এই দুটো পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। তো তোমরা ধরেই রাখো, রিলিজিয়নের সঙ্গে সায়েন্স এবং ম্যাজিক, এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটা পাচ্ছ, বা এখানে বলতে পারো যে ফাংশন অফ রিলিজিয়নের মধ্যে কার্যাবলী এবং ডিসফাংশনটাও কিন্তু তোমরা দেখতে পারো, এখানে ডিসফাংশনটাও দেখে নেবে। সেকুলারাইজেশন, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, এথনিসিটি, এখান থেকে তোমরা সেকুলারাইজেশনটাকে বেশি গুরুত্ব দেবে, আর কিছু পড়ার দরকার নেই 3 নম্বর টপিক থেকে। দেখো, তোমাদের খুব ছোট সিলেবাস, 5টা টপিক আছে মাত্র, 3টে টপিক আমি বলে দিলাম কোন কোন বিষয়গুলো পড়বে। 4 নম্বর টপিক সোশ্যাল কন্ট্রোল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ মানে সমাজ আমাদের নিয়ন্ত্রণ করছে যে মাধ্যমগুলোর মধ্য দিয়ে, সেগুলোকে আমরা, বা সমাজ আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করার যে ক্যাপাবিলিটি তার রয়েছে, সেটাকে আমরা সোশ্যাল কন্ট্রোল বলছি। কেমন, দেখো, তুমি কি আচরণ করবে সেটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করছে বা সেটা কন্ট্রোলে রয়েছে সমাজের হাতে। কেন? কারণ সোসাইটির কিছু রুলস, রেগুলেশনস, নর্মস আছে, সেগুলো অনুযায়ী তোমাকে কাজকর্ম করতে হয়, তাই তো? তাহলে তোমার আচরণকে নিয়ন্ত্রণ করছে আলটিমেটলি কে? সোসাইটি। আর এই নিয়ন্ত্রণটাকে আমরা বলছি সোশ্যাল কন্ট্রোল। তো এই সোশ্যাল কন্ট্রোলটা বিভিন্ন মাধ্যম দিয়ে হয়, সেগুলো আমরা দেখব। তাহলে কি কি দেখবো এখানে? সোশ্যাল কন্ট্রোল, ক্রাইম, অপরাধ, ডেভিয়েন্স, বিচ্যুতি। বিচ্যুতি মানে অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি থেকে বিচ্যুত হয়ে যায় একটা ব্যক্তি তখনই যখন সে সোসাইটির রুলস, রেগুলেশনস, নর্মস এইগুলো মানবে না, তখন সে বিচ্যুত হয়ে যায়। অর্থাৎ দেখো, তোমাদের আশপাশ যদি তোমরা খেয়াল করো, দেখবে বেশ কিছু ছেলেমেয়ে আছে যারা কিন্তু খুব বেশি খুব বেশি নিয়ম নীতি বা আমরা সোসাইটির যে রুলস, সোসাইটির যে নর্মস, সেগুলোকে মেনটেন করে না, তাই তো? তার ফলে কি হয়, তাদের আচরণ কি? সমাজ বিচ্যুত আচরণ। সমাজ সেই আচরণগুলোকে অ্যাকসেপ্ট করছে না। তাহলে সেই আচরণগুলো, সেই ব্যক্তিগুলোকে আমরা বলতে পারি যে সোসাইটি থেকে বিচ্যুত। যেমন আমরা বলতে পারি কোনো অপরাধী, সে বিচ্যুত, সে অপরাধী। অ্যাকচুয়ালি সে অপরাধমূলক কাজকর্ম কখন করে? সোসাইটি থেকে বিচ্যুত হয়েই করে। সোসাইটির রুলস, রেগুলেশনস, নর্মসের বাইরে গিয়েই তো তাকে অপরাধমূলক কাজ করতে হবে, তাই না? অপরাধমূলক কাজ তখনই বলবো যখন সোসাইটি তার কাজটাকে অ্যাকসেপ্ট করবে না। তো সেই কারণে আমরা ডিফেন্সটাকে অপরাধমূলক কাজের মতো বলতে পারি। ওকে, সোশ্যাল কন্ট্রোল। এবার দেখো, সোশ্যাল কন্ট্রোলের কি পড়বো? মিনিং আমি বলেই দিলাম, খুব বেসিক জায়গাটা, যে সামাজিক নিয়ন্ত্রণ। সমাজ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে তার বিভিন্ন রুলস, রেগুলেশনসের মধ্য দিয়ে। ফর্মস, সামাজিক নিয়ন্ত্রণের কি কি ফর্মস আছে, এজেন্সিস কি কি আছে, দেখো কে নিয়ন্ত্রণ করে। দেখো, রিলিজিয়ান আছে, তো রিলিজিয়ান কিন্তু আমাদের সামাজিক নিয়ন্ত্রণের খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। ধর্ম আমাদেরকে কি করছে? আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করছে, আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে। ওকে, এডুকেশন, এভাবে আরও বেশ কিছু সোশ্যাল কন্ট্রোল এজেন্সিস আছে, সেগুলো আমরা পড়ব। সোশ্যাল অর্ডার অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট।
সোশ্যাল অর্ডার অ্যান্ড কনফ্লিক্ট। কনফ্লিক্ট কি? দ্বন্দ্ব। দ্বন্দ্ব কখন হয়? দ্বন্দ্ব তখনই হবে যখন দেখবে, যেমন যদি আমরা বলি যে কার্ল মার্কস যেভাবে কনফ্লিক্ট দেখিয়েছিলেন বা পড়িয়েছিলেন, আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেটা যদি আমরা দেখি, যে দেখব যে দুটি শ্রেণী আছে, তাই তো? একটা হচ্ছে শ্রমিক শ্রেণী আর একটা হচ্ছে মালিক শ্রেণী। তাহলে এদের মধ্যে বিরোধ কেন, দ্বন্দ্ব কেন? কারণ যখন এই দুটি শ্রেণীর মধ্যে দুটি শ্রেণীর স্বার্থ আলাদা হবে, শ্রমিকের স্বার্থ একরকম, মালিকের স্বার্থ আর একরকম, দুটি গ্রুপের স্বার্থ যখন আলাদা হবে, মতামত যখন ভিন্ন হবে, তখনই তাদের মধ্যে কনফ্লিক্ট আসবে। মিনিং অফ ক্রাইম, অপরাধ কি? অপরাধ কোনগুলো সমাজের জন্য, অ্যাকচুয়ালি যেগুলো আমাদের সমাজের জন্য যেগুলো খারাপ, সমাজ যেগুলোকে অনুমোদন দেয় না, সেটাই অ্যাকচুয়ালি ক্রাইম, তাই তো? সমাজের অনুমোদনের বাইরে গিয়ে কোনো কাজ করলেই সেটা কিন্তু আমরা ক্রাইম বলে ধরি। ডেভিয়েন্স, সমাজের রুলস রেগুলেশনস যে মেনটেন করছে না, তার আচরণকে আমরা ডেভিয়েন্স বলবো। ওকে, তো এই কয়েকটা বিষয় আমরা দেখব। অর্থাৎ এখানে পার্টিকুলারলি দেখানো হয়েছে যে সোসাইটিতে কেন একটা ব্যক্তির আচরণ খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যক্তি যদি সোসাইটির অনুযায়ী বা সোসাইটির রুলস রেগুলেশন যদি না মানে, আমাদের সোসাইটিতে কি সমস্যা হয়? এই যে সোশ্যাল কন্ট্রোলের কথাই যদি ভাবো, যে সোশ্যাল কন্ট্রোল যদি না থাকতো, আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার যদি কেউ না থাকতো, আমরা যা খুশি তাই করতাম, তাহলে সোসাইটিতে প্রবলেম হতো, তাই তো? তো এই একটা জায়গা কিন্তু আমরা বলতে পারি, এই পোর্শন থেকে আমরা মেনলি আমরা সোশ্যাল কন্ট্রোলটাকেই দেখব। লাস্ট যে টপিকটা তোমাদের রয়েছে আরবানাইজেশনের বাংলা নগরায়ন, তাই তো? কনসেপ্ট অ্যান্ড প্রসেস, ধারণা এবং এর প্রসেসটা কি? প্রসেসের মধ্যে কি দেখব? ডেভেলপমেন্ট অফ সিটি, কারণ আরবানাইজেশনের মধ্যে দিয়ে তো সিটি ডেভেলপমেন্ট হচ্ছে। ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন সিটি, ট্র্যাডিশনাল সিটির কনসেপ্ট কি, মডার্ন সিটির কনসেপ্ট কি, আরবানাইজেশন ইন দি ডেভেলপিং ওয়ার্ল্ড, যেমন আমাদের ইন্ডিয়া, তাই তো? ডেভেলপিং ওয়ার্ল্ড, ডেভেলপিং কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আরবানাইজেশন কবে এসছে? দেখো, আরবানাইজেশনের প্রসেসটা কিন্তু ভারতবর্ষে অনেক পরে এসছে। তো তোমরা এইগুলো যখন পড়বে তখন বুঝবে, আরও জানবে ভালো করে, যে থিওরিস অফ আরবানিজমের তত্ত্ব। এখানে এই একটা তত্ত্ব তোমাদের পড়তে হবে। তার মধ্যে কি? চিকাগো স্কুল, আরবানিজম অ্যান্ড ক্রিয়েটেড এনভায়রনমেন্ট। অর্থাৎ যখনই আমি থিওরি পড়তে যাব বা আরবানাইজেশন পড়তে যাব, চিকাগো স্কুলকে আমরা কিন্তু পড়বই। অর্থাৎ চিকাগো স্কুল থেকেই কিন্তু আরবানিজমের ধারণাটা একটা অন্য মাত্রা পাই। সিটিস অ্যান্ড গ্লোবালাইজেশন, এবং একই সঙ্গে সিটিস এবং গ্লোবালাইজেশন কি? যেটা গ্লোবালাইজ কানেকশন তৈরি হয়েছে, তাই তো, বিভিন্ন কান্ট্রিজদের সঙ্গে। সেই গ্লোবালাইজেশনটা অ্যাকচুয়ালি আরবানাইজেশনের উপর কি ইম্প্যাক্ট ফেলেছে, সেটা আমরা এখানে একই সঙ্গে কানেক্ট করে দেখব। তো এখানে গ্লোবালাইজেশন এই তত্ত্বটা দেখবে, থিওরিজ অফ আরবানিজম, লুইস রিতের তত্ত্ব। আর এখানে জাস্ট আরবানাইজেশনের বেসিক জায়গা। ওকে, তো এই হলো তোমাদের একটা পেপার CC-3। তোমাদের যদি অ্যাকচুয়ালি দেখো, আমি এর আগে তোমাদের বর্ধমানের অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আমি আলোচনা করিনি। বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছিলে, তোমাদের সামনে পরীক্ষা আছে, যে যদি কিছু আমি কমন দিতে পারি বা যদি কিছু সাজেস্ট করতে পারি। তো আমি মোটামুটি সিলেবাসটা বুঝিয়ে একটু সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যতগুলো বললাম এগুলো যদি দেখে যাও, আশা করি তোমরা উপকার পাবে, এটুকু অন্তত বলতে পারি। আর যে বইগুলোর কথা এবার আমি বলবো, সেগুলো থেকে তোমরা কিন্তু হেল্প পাবে। দেখো, বাংলা বই প্রথমে বলে দিই, এখানে এটা তোমাদের সিলেবাসেই দেওয়া আছে। এগুলোর ক্ষেত্রে আমি জাস্ট বলে দেবো কোন এই মানে অ্যাকচুয়ালি এতগুলো রেফারেন্সের মধ্যে কোন রেফারেন্সটা তোমরা একটা রেফারেন্স ইউজ করতে পারো, সেটা আমি বলে দেবো। দেখো, প্রথমে বাংলা বই বলি। বাংলা বই হচ্ছে প্রথম যেটা দেখবে তোমরা, সাম্প্রতিক সমাজতত্ত্ব। সাম্প্রতিক সমাজতত্ত্বটা খুব ভালো একটা বই। এখানে এই বইটি লিখেছেন চৌধুরী চট্টোপাধ্যায় ঘোষ বললেই তোমরা বইটা পেয়ে যাবে, অসুবিধা নেই। চৌধুরী চট্টোপাধ্যায় ঘোষ। আর আরেকটি বইও আমি বলে দিই, যেটাও তোমাদের ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। তোমাদের কলেজের যে কোনো কলেজের লাইব্রেরিতেই তুমি এটা খুঁজতে পারো, এগুলো খুব কমন বই, এগুলো পেয়ে যাবে। বাংলা অ্যাকচুয়ালি খুব কমন বই। বইটির নাম হচ্ছে সমাজতত্ত্ব, পরিমল ভূষণ কর। ওকে,
এই দুটো বই থেকে তোমরা হেল্প পেয়ে যাবে। আর ইংলিশ যে রিডিং লিস্টটা তোমাদের দিয়েছে সিলেবাসে, তার মধ্যেও আমি দুটো বই বলবো, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি তোমরা কিনে নিতে পারো। বইটার দাম 800 থেকে 900-র মধ্যে পড়বে। যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এই বইটা শুধুমাত্র ভেবো না যে সেকেন্ড সেমের জন্যই তোমাদের এই বইটা কিনতে হবে 800 থেকে 900 টাকা দিয়ে। এই বইটা কিন্তু তোমরা যতদিন সোশিওলজি নিয়ে পড়বে ততদিন তোমাদের কাজে লাগবে। খুব ভালো বই, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বই। একটি হচ্ছে অ্যান্থনি গিডেন্সের সোশিওলজি 7th এডিশন, এটা আর পরে এডিশন আছে বোধ হয়, 8th এডিশনও হয়তো বেরিয়েছে। তো তোমরা 8th এডিশন নিলে কারেন্ট এডিশনটাই নেবে। হারালাম্বাস অ্যান্ড হলবর্নের সোশিওলজি থিমস অ্যান্ড পার্সপেক্টিভ, এটাও কারেন্ট এডিশন আছে। তো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনে নিতে পারো, দুটো বই কেনার দরকার নেই। হ্যাঁ, তো এই দুটো বইয়ের মধ্যে যদি বলো যে কোন বইটা বেশি ভালো হবে, আমি বলবো তোমরা অ্যান্থনি গিডেন্সটা নিয়ে নাও। অ্যান্থনি গিডেন্সটা নিলেই কিন্তু তোমরা অনেকটা তোমাদের পরবর্তী যে সেমিস্টারগুলো আসতে চলেছে তার থেকেও কিন্তু সেই অংশের সিলেবাসটাও কিন্তু এই বইটা কভার করবে। অর্থাৎ তুমি এখানে যদি 800 টাকা দিয়ে বইটা নাও, 800 থেকে 900 দাম এরকমটাই পড়বে, তোমরা অনলাইনে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু 2 থেকে 3টে সেমিস্টার সিলেবাস কিন্তু আশা করছি এর মধ্যে কভার করতে পারবে। ওকে, তো এটা ছিল আমাদের আজকের আলোচনা, আজকের ক্লাস। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে যাও, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওটা যদি তোমাদের লাগে, বিশেষ করে CC-4 ভিডিওটা তোমাদের যদি দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব শীঘ্রই পরের ভিডিওটাও আপলোড করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।